প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানিয়ে শুরু করতে আছি প্রবাসী নিউজ লাইভে ধারাবাহিক অনুষ্ঠান সাংবাদিক নির্যাতন বিষয় নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কথা বলার জন্য সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি জনাব শিবরাম ওসমান। তাকে প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে প্রবাসী নিউজ লাইভকে আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ করে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য এবং শুভকামনা। ধন্যবাদ জনাব শিবরাম ওসমান। প্রথমে আপনার কাছে জানতে চাইব, সাংবাদিকরা কেন নির্যাতনের শিকার হয়? একজন সাংবাদিক নেতা হিসেবে আপনি বিষয়টি কিভাবে মনে করেন? সাংবাদিক প্রথম থেকে বলি, যখন আমাদের বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীন হয়েছিল দেশ, তখন গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। কারণ এই গণমাধ্যমের তখন জীবন বাজি রেখে যে সংবাদগুলো সংগ্রহ করত, সেই সংবাদগুলো আজকে ইতিহাস। আজকে যারা এই বাংলাদেশ নিয়ে গবেষণা করছে, ইতিহাস নিয়ে গবেষণা করছে, সেই তৎকালীন সংবাদকর্মীদের অনেক প্রতিভা এই আজকের এই গবেষণার মধ্যে আছে। তা আমি বলবো, এই 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে 49 বছর পরেও আমার কারো জানি মনে হয় গণমাধ্যম কর্মীরা স্বাধীন হতে পারে। হ্যাঁ, তবে একটা কথা আছে, দুই ধরনের সাংবাদিকরা আমরা এখন বাংলাদেশে কাজ করছি। একটা হচ্ছে মূলধারার সাংবাদিক, যারা প্রতিনিয়ত ভালো কোনো খবরের কাগজে বা ভালো কোনো স্যাটেলাইটে কাজ করে, প্রতিনিয়ত তারা সংবাদ সংগ্রহ করছে। তাদের মধ্যে তেমন একটা ঝুঁকি তেমন একটা নেই, তবে মাঝে মধ্যে হয়ে যায়। মাঝে মধ্যে তাদেরকে অনেক সময় মাথা পাঠিয়ে দেয়, ক্যামেরা ভাঙচুর করে। এরই মধ্যে কিছু মারা হয়েছে, শহীদ হয়েছে, আহত নিহত হয়েছে। কিন্তু আর এক ধরনের সাংবাদিক হচ্ছে যারা আপনার আজকালকে অনলাইনে কাজ করছে, এরাও গণমাধ্যম কর্মী, অস্বীকার করার মতো কিছু। এই অনলাইনদেরকে এবং মাসিক সাপ্তাহিক কিছু পত্রিকা আছে যেগুলোতে যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছে, দায়িত্ব পালন করছে, এদের মধ্যে গ্রামে গঞ্জে মোফাসলে বলেন, তৃণমূলে বলেন, বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আপনার সাংবাদিকদের শত্রু, ওদের শত্রু বেশি সাংবাদিকরা, যারা আপনার ভূমিদস্যু, যারা আপনার অনিয়ম করছে, যারা এই দেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে, এবং এই ধরনের লোকেরাই আজকালকে সাংবাদিকদের শত্রু। এরাই সাংবাদিকদেরকে মারে, আহত করে, নিহত করে, এরাই করছে। তো এখন আমি মনে করব যে এটার বিষয়ে আমি সরকারের কাছে আমার একটাই আবেদন। আমরা বিগত দিনেও বিভিন্ন মানববন্ধন করেছি এই সমস্ত ব্যাপারে। সরকারের কাছে আমাদের আবেদন ছিল যে গণমাধ্যমের জন্য একটা আইন প্রণয়ন করা, গণমাধ্যমের জন্য আইন প্রণয়ন, একটা নীতিমালা করে, এবং প্রেস কাউন্সিলের মাধ্যমে সারা বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদেরকে তথ্য অধিদপ্তর নিবন্ধন করে তাদের জন্য যদি একটা আইন প্রণয়ন করে, আমি মনে করি সাংবাদিকতার মধ্যে একটা স্থিতিশীলতা ফিরে আসবে এবং তাদের মূল্যায়ন বাড়বে। তারা কাজ করতে আর কোনো সমস্যা থাকবে না, এবং তাদেরকে আজকে যেভাবে যেখানে সেখানে লাঞ্ছিত করছে, আহত করছে, নিহত করছে, সেটা অনেকটুকু কমে আসবে। তো আপনি বোঝা যাচ্ছেন সাংবাদিকরা দুর্নীতি কথাগুলি প্রকাশ করছে বলে তারা আজকে নির্যাতনের জি, সেটা অবশ্যই একেবারে বাস্তব। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানাচ্ছি, দেশে বিভিন্ন রকমের অহরহ সাংবাদিক সংগঠন আমাদের চোখে পড়ে, কিন্তু একজন সাংবাদিক যখন বিপদের সম্মুখীন হয় বা নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু আপনাদের সংগঠনগুলি তেমন কোনো ভূমিকা আমাদের চোখে পড়ে না। বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এটা আপনি সত্যি বলছেন। এখন সংগঠন অনেক রকম সংগঠন আছে। কিছু সংগঠন আছে একেবারেই কিছু লোক যারা এই নামে সংগঠন করে রেখেছে, এটা দিয়ে এটা পুঁজি করে ওনারা নিজেরা চলে বা একটা এই জায়গায় দাঁড়ানোর সুযোগ খুঁজে, এটা হচ্ছে তাদের সুবিধা। আর কিছু সংগঠন আছে যেগুলো সত্যি সত্যি গণমাধ্যম কর্মীদের পাশে থেকে কাজ করার জন্য এই সংগঠনগুলো করে,
তারা সব সময় যখন কোনো সাংবাদিক আহত নিহত হয় তারা রাস্তায় দাঁড়ায় এই সাংবাদিকের পক্ষে কথা বলে, প্রতিবাদ করে। সেটা হচ্ছে একমাত্র, যেমন কি এই চট্টগ্রাম সাংবাদিক ফোরাম, আপনার রিপটাস ক্লাব সহ, আপনার তো মনে আছে কিছুদিন আগে এই যে গোলাম সরোয়ার সাহেব যখন নিখোঁজ হয়েছিল, আমরা ওয়াসার মোড়ে আমরা একটা বিশাল মানববন্ধন করেছিলাম। সেখানে আমরা সাংবাদিকের পক্ষে দাঁড়িয়েছি, কথা বলেছি, পিছপা হইনি। আমরা সরকারের কাছে সেটা নিয়ে অনেক দাবি দাবা উপস্থাপন করেছি। সেখানে বিভিন্ন স্যাটেলাইটও দেখাইছে, আপনি দেখছেন, অনেক পত্রিকা আসছে। আমরা আমাদের সংগঠন যেগুলো একেবারে, যেমন কি আমার চট্টগ্রাম সাংবাদিক ফোরাম, আপনার রিপোর্টার্স ক্লাব, আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই সংগঠন আমাদের নিজেদের জন্য করি না, এটা আমরা গণমাধ্যম প্রেমী মানুষ, আমরা গণমাধ্যমকে ভালোবাসি, গণমাধ্যম কর্মীদেরকে ভালোবাসি, তাই এই সংগঠন করা তাদের জন্য। এটাই হচ্ছে। আমি আপনার সাথে আরেকটু সংযুক্ত করতে চাই। আমরা গত কিছুদিন পূর্বে দেখছি আমাদের দেশে তো বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে। যেমন গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি একজন নৌ চালকের ফাঁসির রায় হওয়ার পর সারা বাংলাদেশের আর কি অচল করে দিল। এটা অন্যায় আবদার তাদের। কিন্তু সাংবাদিকরা তো প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, সত্য ঘটনা উদ্ঘাটনের সময় ওরা নির্যাতনের শিকার হচ্ছে। এটা তারপর কেন আপনারা কেন চুপ হয়ে বসে থাকেন? বিষয়টা আসলে আমার মাথায় আসে। আপনি খুব মূল্যবান একটা কথা বলেছেন। আমি দুঃখের সহিত মনে আঘাত পেলেও কথাটা, মনে আঘাত রেখে এই কথাটা আপনাকে বলছি। যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকেও একটু শোনার জন্য, আগ্রহ করে শোনার জন্য বলছি। আজকে বাংলাদেশে সাংবাদিকদের অভিভাবক, কিছু গুণী সাংবাদিক, কিছু গণমাধ্যম অভিভাবক রাষ্ট্রের এমন এক পর্যায়ে চলে গেছে যে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাদের কোনো টাকা পয়সার অভাব নেই, তাদের কোনো শক্তির অভাব নেই, প্রশাসনিক জনবল তাদেরকে এত 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 সম্মান করছে যে তাদের কাছে সন্ত্রাসী কোনো কিছু যাবে না তো দূরের কথা, তাদেরকে বরঞ্চ আরো উল্টা তারা সেবা যত্ন করছে। কিন্তু ওই গুণী সাংবাদিকরা, ওই সাংবাদিক অভিভাবকরা, যাদেরকে আজকে আমরা সবসময় টেলিভিশনে কথা বলতে দেখি, অনেক সুন্দর করে, কি সুন্দর করে কথা বলে, হেসে হেসে মনটা আমাদের একেবারে জড়িয়ে যায়। কিন্তু কোনো একজন গণমাধ্যম কর্মীকে যখন মেরে ফেলা হয়, তখন ওনার টকশোতে কথা বলতে আমার মনে হয় ওনার একটু মান সম্মান। আরেকটা বিষয়, আপনাদেরকে প্রায় সময় আমরা বলতে দেখি অপসাংবাদিকতা। আসলে অপসাংবাদিকতা বলতে আপনি কি বলেন? জি, এটা একেবারে খুব ভালো একটা কথা বলছে। আজকে বাংলাদেশে আমার জানা মতো 20টা অথবা 25টা দৈনিক খবরের কাগজ বের হয় নিয়মিত, আর শত শত খবরের কাগজ সরকারের অনুমোদন নিয়ে মাসে একবার অথবা দুইবার বের করে। ওই সম্পাদকগুলোর কাজে হচ্ছে কার্ড বিক্রি করা, কার্ড বাণিজ্য। এরা কি করে? সারা বাংলাদেশে কার্ড বিক্রি করে, অপসাংবাদিকতার জন্ম তারাই দিচ্ছে। 5,000, 10,000, 3,000, 7,000 পদ পদবীর মতো করে কার্ড বিক্রি করে, কার্ড বাণিজ্য করছে আন্ডারগ্রাউন্ড পত্রিকা। এরকম করে হাজার হাজার সাংবাদিক তারা তৈরি করেছে, যাদের কোনো সেখানে সাংবাদিক হতে হলে ইন্টারভিউ লাগে না, যোগ্যতা লাগে না, কোনো কিছুই লাগে না। একজন হুন্ডার গ্যারেজের মেকানিক, সে নিজেও যায় ওখানে 5,000 টাকা দিয়ে কার্ড একটা এনে তার এখানে লাগিয়ে রাখে যে আমি সাংবাদিক। তাহলে সেটা অপসাংবাদিকতা। আমি একটু আপনার সাথে সংযুক্ত হই। তার কর্মটা কি আসলে দেখার বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক সময়, অর্থাৎ আজ থেকে 30 বছর পূর্বে ধরে নিতে পারেন, হয়তো যোগ্যতা তেমন কোনো ছিল না, মোটামুটি লিখতে পারলে হয়তো বা সাংবাদিকের কথা। আমরা দেখতে পাই অনেক সময় ক্লাস 4, 5 ছেলে, বর্তমান সময় মানে ইদানিং কালেও দেখতে পাচ্ছি ক্লাস 5 একটা ছেলেকে কার্ড দেওয়া হচ্ছে। এটা আপনি কি বলবেন? এটা আপনি দেখছেন, আমিও দেখছি। নিজের নাম লিখতেও কষ্ট হয়, সে এরকম সাংবাদিক অনেক আছে। ওই আন্ডারগ্রাউন্ড পত্রিকা 5,000 টাকা দিয়ে নিয়ে আসে। কিন্তু আমি বলবো ক্লাস 5-এর একটা ছেলে সাংবাদিক হওয়ার যোগ্যতা আছে। কবি নজরুল ইসলাম যদি সারা বিশ্বে তার যে জ্ঞানের, চিন্তা চেতনার যে জাগ্রত ভূমিকা রেখেছে,
কবি নজরুল ইসলাম কোনো বিশ্ববিদ্যালয় থেকে তো তিনি লেখাপড়া করেননি। এরকম গুণী অনেক সাংবাদিক আছে যারা অল্প লেখাপড়া করেছে কিন্তু লেখনীর ধারা আছে, সুন্দর লিখতে পারে, তাদের সুন্দর প্রতিবেদন করতে পারে, তাদেরকে দেওয়া যায়, তারা নিয়মিত সাংবাদিকতার কাজ করবে। কিন্তু ওই যে মাসে একবার দুইবার পত্রিকা বের করে, আমি ওই সমস্ত সম্পাদক সাহেবদেরকে বলবো, আপনারা এই যাদেরকে নিয়ে দিচ্ছেন এরা কেউ লেখনীরও দান না, সাংবাদিকতা করতে পারে না, প্রতিবেদন কি ডকুমেন্টারি কি এগুলো বুঝে না, এরা সাংবাদিকতার পরিচয় দিয়ে সাংবাদিক জগৎটাকে কলঙ্কিত করছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আন্ডারগ্রাউন্ড বাণিজ্যটা বন্ধ করে দিন। আপনারা সরকার থেকে পত্রিকার অনুমোদন নিয়ে যদি দৈনিক পত্রিকায় বের করতে না পারেন, আপনারা কেন এই যে অপসাংবাদিকতার যেই প্রচলন সেটা বাড়াচ্ছেন? আমি বিনীত অনুরোধ করবো এটা আপনারা করবেন না। পত্রিকা চালাতে না পারলে বন্ধ করে দিন, কিন্তু এই যে কার্ড বিক্রি করবেন না। আপনারা যে এই যে ঢাকার অসংখ্য সম্পাদকরা কার্ড বিক্রি করে সারা বাংলাদেশে অপসাংবাদিকতা বাড়িয়ে দিচ্ছে দিন দিন, আমি মনে করি। আপনি কি মনে করেন আমি জানি না। আপনার কাছে একটা বিষয় জানা ছিল, আপনি নিশ্চয় জানেন গত 3-4 দিন পূর্বে সম্প্রতি একটি ঘটনা, নোয়াখালী সাংবাদিক বোরহানুদ্দিন হত্যাকাণ্ড ঘটেছে। এই বিষয়ে আপনাদের সাংবাদিক সংগঠনগুলির কোনো কর্মসূচি আছে না? বোরহানুদ্দিনের বিষয়টা নিয়ে একেবারেই গণমাধ্যমের বিবেক নাড়া দিয়েছি। আমি দেখেছি বাংলাদেশের অনেক জায়গা থেকে মানববন্ধন করেছে, চট্টগ্রামও করেছে। আগামী বৃহস্পতিবারও আমাকে একটা সাংবাদিক সংগঠন দাওয়াত দিয়েছে, সেখানে মানববন্ধন করবে, অনেকেই করছে। তবে এই যে দেখেন, বোরহানুদ্দিনকে তো একটা গুলি করা হয়নি। বোরহানুদ্দিনের বড় ভাই যিনি স্কুল টিচার, তিনি তো গণমাধ্যমে বলেছে যে তাকে অনেকগুলা গুলি করা হয়েছে। তাহলে অনেকগুলা গুলি যেহেতু করা হয়েছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে গুলি করা হয়েছে। তাহলে সেখানে এত রাজনৈতিক নেতা কর্মী থাকতে একজন গণমাধ্যম কর্মীকে এইভাবে মারা, এটা তো একেবারেই আমরা গণমাধ্যম কর্মীরা ছাড়াও দেশের সাধারণ মানুষরা মেনে নিতে অনেক কষ্ট হবে। এটা যাতে বিবেক নাড়া দিবে। কারণ আজকের গণমাধ্যম কর্মীরা এখনো যখন রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হয়, সাধারণ মানুষ বাঁচার জন্য দৌড়ে পালায়, সেখানে একজন গণমাধ্যম কর্মী নিজের বাঁচা মরাকে পরোয়া না করে এগিয়ে যায়, একটা ভালো ছবি তুলবে, জাতিকে উপহার দিবে। সেই একজন গণমাধ্যম কর্মী যখন গুলি খেতে হয়, যখন জীবন দিয়ে দিতে হয়, যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, সেটা এই জাতির বিবেক অবশ্যই নাড়া দিবে। এটা কষ্টদায়ক, এটা মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যম মানে হচ্ছে রাষ্ট্রের বিবেক, রাষ্ট্রের মানুষের সকল যেই কর্মকাণ্ডগুলো, সকল অপরাধীদের মুখোশগুলো উন্মোচন করে পুরো জাতির সামনে উপস্থাপন করবে। সেই গণমাধ্যম কর্মী যখন সেখানে কাজ করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিতে হয়, নিজেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, সেটা কোনোভাবে আমি একজন গণমাধ্যমের কর্মী হিসাবে আমি মেনে নিতে পারবো না। বাকিটা আপনাদের বিবেকের কাছে। আমার এটা আসলে কারো কাছে কাম্য নয়। আসলে একটা বিষয় হচ্ছে, একসময় আমরা এরশাদ আমলে দেখেছি অস্ত্রের জঞ্জালি রাজনীতি, এখন তো মোটামুটি ডিজিটাল চলে আসছে, চারদিকে ইলেকট্রনিক্স মিডিয়া জঞ্জালানি, বিভিন্ন প্রোগ্রামে মোটামুটি ছোটখাটো একটি খতনা প্রোগ্রামও দেখি, লাইভ প্রোগ্রাম দেখতে পাই। এত ডিজিটাল হওয়ার পরও এই মুহূর্তে এই ধরনের রাজনীতি প্রোগ্রামগুলো, অস্ত্রের প্রোগ্রাম, একজন সচেতন নাগরিক হিসেবে এই মুহূর্তে এই সময়টুকুতে এই যে অস্ত্রের জন্য এই ধরনের রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা আমি মোটেও শুভ লক্ষণ বলে মনে করি না। দেশ ডিজিটাল হচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে। একসময় মানুষের শিক্ষকতার যোগ্যতা ছিল কম, এখন শিক্ষকতাটা মানুষের বাধ্যতামূলক হয়ে গেছে। তাহলে মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ, দেশ ডিজিটাল হচ্ছে। আজকে প্রশাসনও অনেক ডিজিটাল হয়ে যাচ্ছে, অনেকভাবে অনেক কৌশলে দেশের জন্য তারা কাজ করার সুযোগ পেয়েছে। সেখানে রাষ্ট্রে এখনো অস্ত্র নিয়ে স্লোগান দিবে, সেটা কারো কাম্য নয়। আজও এই রাষ্ট্রে সন্ত্রাসীরা মাঠে ঘাটে অস্ত্র নিয়ে নামবে, এটা কারো কাম্য নয়, আমারও কাম্য নয়। আমরা এটা চাই না। আমি মনে করি আমরা যখন স্যাটেলাইট আকাশে সেখানে স্থাপন করতে পেরেছি,
ডিজিটাল দেশ করতে পেরেছি, আমাদের সভ্যতাটাকেও একটা সভ্য জায়গায় নিয়ে আসতে হবে, মনুষ্যত্বটাকেও আমরা অনেক জাগ্রত করতে হবে। আমরা শুধু একটা জিনিস চাইবো, একটা কথা হচ্ছে আমি এমন ঝিনুক চাই যে ঝিনুকের মধ্যে মুক্ত আছে, এমন মানুষ চাই যে মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, দেখেন মানুষের সংখ্যা আমি মনে করি কমছে। আপনি চিন্তা করে দেখেন আজকে কি পরিমাণ অরাজকতা সৃষ্টি করছে। কেন কেন আমরা তো এটা আশা করি নাই। স্বাধীন একটা সোনার বাংলা, আমার বাংলার মাটিগুলা সোনার চেয়ে খাঁটি, আমার বাংলা যেখানে পাখি আকাশ থেকে ফল খেয়ে বিচি ফেলে দিলে সেখানে বৃক্ষ তৈরি হয়, আজকে সেই বাংলার মানুষ কেন আমরা এত অশান্ত হয়ে উঠেছি? আমার বাংলার যে সম্পদ, আমার বাংলায় পাহাড়ি সম্পদ আছে, আমার বাংলাদেশের সামুদ্রিক সম্পদ আছে, আমরা যদি সমুদ্রগুলোকে নিয়ে পরিচর্যা করে গবেষণা করে শুধু মাছের উপরে একটা ভালো কিছু করতে পারি, আমার বাংলাদেশের মৎস্য শিল্পের উপরে আমার বাংলাদেশ ছড়ানো কোনো বিষয় না। আজকে দেখেন আজকে সারা বাংলাদেশের নদীগুলো একের পর এক মরে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, ভূমি দূষণের দখলে চলে যাচ্ছে। সেখানেও যদি কোনো গণমাধ্যম কর্মী সংবাদ পরিবেশন করতে যায়, সেখানেও তাদের উপরে আজকে আক্রমণ চলে। তাহলে গণমাধ্যম কর্মী যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে দেশের উন্নয়নের অনেকটুকু আমি মনে করি ভালো কিছু আশা করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি প্রিয়াঙ্ক ওসমান। আসলে আমরাও চাই কোনো অবস্থায় এই ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি এই মুহূর্তে আমরা কোনো সচেতন নাগরিক এটা সমর্থন করবে না, আমরা এটা সমর্থন করি না। এবং পাশাপাশি আমরা চাই আমাদের যে সাংবাদিক বুরহানুদ্দিন ভাই সম্প্রতি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আশা করব আমরা সচেতন সমস্ত সামাজিক সংগঠন তো যথেষ্ট সোচ্চার রয়েছে, পাশাপাশি আমাদের সাংবাদিক সংগঠনগুলো আমরা যে ছাতায় অবস্থান করি না কেন আমরা সকলে একযুগে একত্রিত হয়ে এর যেন সুষ্ঠু বিচার হয় আমরা কোনো পদক্ষেপ করব। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।